হ্যালো বন্ধুরা, 127 জন প্যাসেঞ্জার ভর্তি একটি বিমান যখন ঝড় বৃষ্টির কবলে পড়ে নিচের দিকে পড়ে যেতে শুরু করে তখন বিমানে যাত্রা করা যাত্রীরা ডরে ভয়ে চিল্লাতে শুরু করে। পাইলটরা তার সমস্ত শক্তি দিয়ে বিমান কন্ট্রোল করার চেষ্টা শুরু করে, কিন্তু কোনো প্রকারে বিমান কন্ট্রোল করা যাচ্ছিল না। এখন প্রশ্ন হলো, বিমানটি কেন এভাবে ক্র্যাশ হলো, আর এই দুর্ঘটনায় কি কোনো যাত্রী জীবিত ফিরে আসতে পেরেছিল? এই বিমান দুর্ঘটনার পিছনে শুধু একটি কারণ নয়, অনেক কারণ রয়েছে, যা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, জেনে আসি বোজা এয়ারলাইন্সের ফ্লাইট 213 কাহিনী। দু 2012 সালের 20 এপ্রিল পাকিস্তানের জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করাচি বোজা এয়ারলাইন্সের ফ্লাইট 213 121 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে উড়ানের জন্য প্রস্তুতি শুরু করে। বিমানটি করাচি থেকে ইসলামাবাদের বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, আর এটি বিগত 12 বছরের একটি বিকেলের বোজা এয়ারলাইন্সের ফ্লাইট হওয়ার কথা ছিল। এটি 2 ঘন্টার ফ্লাইট ছিল, আর এটি বোয়িং 737-236A মডেলের। এটি একটি অ্যাডভান্স এয়ারক্রাফট ছিল। অ্যাডভান্স মডেলের বিমান হওয়ার কারণে এটি একটি দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল, কেননা এই বিমানের 2 পাইলট এই বিমান উড়ানের জন্য কোনো ট্রেনিং তখনও নেয়নি। সাথে ইসলামাবাদে সেই দিন আবহাওয়া অনেক খারাপ ছিল। পাইলটের এই সিচুয়েশনে বিমান উড়ানের কোনো অভিজ্ঞতাই ছিল না। আজ বিমানের ক্যাপ্টেন হিসেবে 58 বছর বয়সের নুরুল্লাহ আফ্রিদি দায়িত্বে ছিল, যার 10,000 ঘন্টার চাইতেও বেশি সময় বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল, যেখানে 2027 ঘন্টা বোয়িং 737-200 বিমান এবং মাত্র 82 ঘন্টা বোয়িং 737-236A অ্যাডভান্স ভার্সন বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল। এর আগে সে পাকিস্তান এয়ারক্রাফটের একজন ফ্লাইং ইন্সট্রাক্টর ছিল। বোজা এয়ারলাইন্সে জয়েন করার আগে সে শাহিন এয়ারলাইন্সে বোয়িং 737-400 বিমানের পাইলট ছিল। ক্যাপ্টেন আফ্রিদি শাহিন এয়ারলাইন্সে শুধু বোয়িং 737-400 বিমানের টেম্পোরারি ট্রেন পাইলট ছিল, অর্থাৎ তার ট্রেনিং বোয়িং 737-400 বিমানের জন্য সম্পূর্ণ করা ছিল না। এমন পরিস্থিতিতে বোজা এয়ারলাইন্স তাকে এনে বোয়িং 737-236 এর মতো অ্যাডভান্স এয়ারক্রাফটের ক্যাপ্টেন বানিয়েছিল। আর ফ্লাইট 213 121 জন যাত্রীরা এটা কখনোই জানতো না যে আজ তারা যে বিমানে যাত্রা করতে যাচ্ছে সেই বিমানের পাইলট বোয়িং 737A বিমানের সাধারণ ফাংশনটুকুও জানে না। যাই হোক, বিমানের কো পাইলট হিসেবে দায়িত্বে ছিল 53 বছর বয়সী জাভেদ মালিক, যার 2832 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন জাভেদ মালিক এমন বোয়িং 737-236A অ্যাডভান্স ভার্সন বিমান 82 ঘন্টা উড়িয়েছিল। বিমানের সমস্ত প্রিপারেশন শেষ হবার পর বিকেল 5টা বাজায় বিমানের পুশব্যাক প্রক্রিয়া শুরু করা হয় এবং 5 মিনিটের মধ্যেই বিমান জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে টেক অফ করে। আর কয়েক মিনিটের মধ্যেই বিমান তার ক্রুজিং অ্যালটিটিউড 30,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। বিমানে বসে থাকা সমস্ত যাত্রীরা দিন গড়িয়ে সন্ধ্যার মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে। বিমানের প্রথম 1 ঘন্টার উড়ান শান্তিপ্রিয়ভাবেই কেটে যায়, কিন্তু বিমানে বসে থাকা যাত্রীরা তো জানতো না যে বিমানের পরবর্তী সময়টুকুতে তাদের সাথে কি হতে যাচ্ছে। আসলে যদি ভালো করে চিন্তা করা যায় তাহলে আজ এই বিমানের পাইলটই নয়, পুরো বিমানটাই এখানে থাকার কথা নয়, কেননা পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি অর্থাৎ CIA এর তথ্য অনুসারে বোজা এয়ারলাইন্সের কাছে কোনো বোয়িং 737-236A বিমান ছিল না। তাদের রেকর্ড অনুসারে বোজা এয়ারলাইন্সের কাছে শুধু বোয়িং 737-200 বিমান ছিল এবং বোজা এয়ারলাইন্স তাদের পাইলট ট্রেনিং প্রোগ্রামেও শুধু বোয়িং 737-200 বিমানের ট্রেনিং করা হয় বলে জানিয়েছিল। আর CIA বোজা এয়ারলাইন্সকে শুধু 737-200 বিমান উড়ানের লাইসেন্স দিয়ে রেখেছিল, কিন্তু বোজা এয়ারলাইন্স CIA এর কিছু করাপ্ট অফিসারের সাহায্যে এই বিমানে প্যাসেঞ্জার ক্যারি করতে পারমিশন নিয়েছিল। এর দ্বারাই স্পষ্ট বলতে পারা যায় যে পাকিস্তান এয়ারলাইন্স কোম্পানিগুলো কতটা করাপশনে ডুবে গিয়েছিল। যাই হোক, বিমানের 1 ঘন্টা যাত্রার পর যখন তার ফাইনাল অ্যাপ্রোচের সময় এসে পড়ে তখন বিমানের পাইলট তার সামনে এক বিশাল বজ্রপাতে ভরা মেঘের গর্জন দেখতে পায়। অবশ্য এর সতর্কতা পাইলটকে আগে থেকেই দিয়ে রাখা হয়েছিল। সবকিছু যেন পাইলট বিমান নিয়ে
সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কেবিন ক্রুদেরকে ইন্টারকমের মাধ্যমে জানিয়ে দেয় যে বজ্রবৃষ্টির কারণে সামান্য টার্বুলেন্সের মোকাবেলা করতে হতে পারে, তাই প্যাসেঞ্জারদের কেউ যেন না ডরিয়ে চুপচাপ বসে থাকে। এবার বিমানের দো পাইলট বিমান সাধারণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু বিমান যখন ঝড় বৃষ্টির সামনে এসে পড়ে তখন পাইলট তার সামনে থাকা ওয়েদার রাডার স্ক্রিনে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে আসলেই সে কত বড় ঝড় বৃষ্টির মুখে এসে পড়েছে। তাই এখন তাদেরকে কোনো বিকল্প এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। এখন তাদের হাতে মাত্র দুটি অপশন অবশিষ্ট ছিল, লাহোর এবং পেশাওয়ার। কিন্তু লাহোরের ওয়েদার স্ক্রিনে হালকা বজ্রবৃষ্টি দেখাচ্ছিল এবং পেশাওয়ারের আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার। কো পাইলট জাভেদ মালিক ক্যাপ্টেনকে পেশাওয়ার এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার অনুরোধ করে, কিন্তু ক্যাপ্টেন তাকে ইসলামাবাদে বিমান ল্যান্ড করতে আল্লাহ সহায় করবে বলে তার অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তারপর বিমান ইসলামাবাদ এয়ারপোর্টের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। কো পাইলট জাভেদ মালিক ক্যাপ্টেনকে তার সবচাইতে পাশের মেন্টর বলে মনে করে, তাই তার সিদ্ধান্তই সে বিনা দ্বিধায় তার দায়িত্ব পালন করতে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ক্যাপ্টেন আফ্রিদির জন্যই কো পাইলট জাভেদ মালিক শাহিন এয়ারলাইন্স ছেড়ে তার সাথে কাজ করার জন্য বোজা এয়ারলাইন্সে জয়েন করে। যাই হোক, ক্যাপ্টেন তার সামনে কোনো বজ্র মেঘ দেখে বিমান এয়ারপোর্টের পশ্চিম দিক থেকে অ্যাপ্রোচ করার চিন্তা করে, তাই পাইলট এটিসিকে কন্ট্যাক্ট করে বিমান পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য সেদিকে গ্যাপ আছে কিনা জিজ্ঞেস করে। এটিসি তাকে বলে যে এয়ারপোর্টের পশ্চিম দিকে কোনো গ্যাপ নেই, কিন্তু এটিসি তাকে সাউথ ওয়েস্টের দিকে একটি ছোট্ট গ্যাপ রয়েছে বলে জানায়, কিন্তু তাও আবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন এবার রিস্ক নিয়ে সেই গ্যাপের দিকেই এগোতে শুরু করে। প্রথম অবস্থায় তো বিমানের সবকিছুই ঠিকঠাক ছিল, ককপিটেও নীরব নিস্তব্ধ ছিল। বিমান ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই বিমানের অ্যালটিটিউড ক্রমাগতভাবে কমতে শুরু করে তখনই তাদের সামনে বজ্রবৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করে। এখন বিমান রানওয়ে থেকে 15 মাইল দূরে পৌঁছে গিয়েছে। বিমানের কো পাইলট তার সামনে থাকার ওয়েদার রাডার স্ক্রিনের দিকে ইশারা করে এবং ক্যাপ্টেনকে বলে যে থান্ডারস্টর্মের সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট থেকে 14 মাইল দূরে অবস্থান করছে, অর্থাৎ বিমান যে কোনো উপায়ে থান্ডারস্টর্মের সেন্টার পয়েন্টের উপর দিয়ে যেতেই হবে। কিন্তু তারপরও ক্যাপ্টেন তার সিদ্ধান্তই অটুট থেকে বিমান এয়ারপোর্টের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এই সময় বিমান যখন গ্যাপের দিকে এগোতে শুরু করে তখন বিমানের উপর বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করে আর মেঘের ঘনত্ব দ্রুত বাড়তে শুরু করে। পাইলট বিমানের অটো পাইলট সেট করে বিমান রানওয়ের সাথে অ্যালাইন করতে শুরু করে। কো পাইলট বিমানের ল্যান্ডিং গিয়ার ডাউন করে ফ্ল্যাপস পজিশন সেট করে। বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে আসতেই হঠাৎ করে বিমানের হেডউইন্ডের এক জোরদার ধাক্কা লাগে, ফলে বিমানের নোজ উপরের দিকে উঠে স্পিড 190 থেকে 220 নট পর্যন্ত পৌঁছে যায়। এটা দেখে বিমানের পাইলট হতভম্ব হয়ে পড়ে আর ভাবতে শুরু করে যে এত আধুনিক বিমানের অটো থ্রোটল সিস্টেম কি করে বিমানের স্পিড এত বৃদ্ধি করে দিতে পারে। কিন্তু আসলে ভিতর থেকে বিমানের স্পিড বাড়েনি, বরঞ্চ বাইরে থেকে বাসাতের স্পিড বেড়ে গিয়েছিল। এখানে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আসলে বিমানের উপর থেকে একটি বড় বাতাসের ক্লাস্টার অ্যাটাক করেছিল, যাকে ডাউন ড্রাফটও বলা হয়। এই বাতাসটা এতটাই ভয়ঙ্কর যে যখন এটা উপরের দিক থেকে দ্রুত নিচের দিকে নেমে আসে তখন এটা মাটির সাথে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এর বিষয়ে পাইলটের কোনো তখন ধারণা ছিল না, কেননা বিমান তখন কালো মেঘের আবরণে ঢেকে গিয়েছিল। এই ডাউন ড্রাফট বাতাসের মোকাবেলা করতে পাইলট কোনো স্টেপ না নিয়ে বিমানের অটো পাইলটের সাহায্যে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর বিমানের অটো পাইলট বিমানের স্পিড কমিয়ে বিমান নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, কিন্তু এটা তো মাত্র টার্বুলেন্সের শুরু ছিল, কেননা এবার ডাউন ড্রাফটের সেন্টার পয়েন্ট থেকে আসা বাতাস বিমানটিকে দ্রুত নিচের দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করে। বিমানের অটো পাইলট বিমান স্থির রাখতে সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু বিমান তাও হঠাৎ করে 1000 ফুট নিচে নেমে আসে। তাই বিমানের উইন্ডশেয়ার অ্যালার্ম বাজতে শুরু করে আর সমস্ত যাত্রীরা ডরে ভয়ে চিল্লাতে শুরু করে। সবাই এটা ভাবতে শুরু করে যে এখন বিমান মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যাবে। তখন বিমান 9000 ফুট উচ্চতায় ছিল। এই 9000 ফুট উচ্চতা থেকে বিমান গ্লাইড স্লোপ ধরে ল্যান্ড করানো অসম্ভব, তাই বিমানের অটো পাইলট সিস্টেম ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু অটো থ্রোটল সিস্টেম কানেক্টই ছিল। এবার ক্যাপ্টেন বিমানের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয়। বিমান এখন লাগাতার স্পিড কমিয়ে উচ্চতা কমাতে শুরু করে। তখনই হঠাৎ করে ডাউন ড্রাফট
শেষ হয়ে যায় আর পাইলটের মনে হয় যে বিমান এখন নর্মাল কন্ডিশনে এসে পড়েছে। কিন্তু তার তো জানা ছিল না যে তার সামনে আরও একটি ভয়ঙ্কর ডাউনড্রাফটের মোকাবেলা হতে যাচ্ছে, যেটা আগের চাইতেও আরও বেশি ভয়ঙ্কর শক্তিশালী। কয়েক সেকেন্ড পরই বিমানের সাথে আরও একটি ডাউনড্রাফটের সামনাসামনি হয়। আগের মতো বিমান এবার ডাউনড্রাফটের স্পর্শে আসতেই বিমানের স্পিড বাড়তে শুরু করে। তখন বিমানের অটো পাইলট স্পিড কমাতে চেষ্টা করে, কিন্তু উপর থেকে আসা বাতাস বিমানকে দ্রুত নিচে ঠেলে নিয়ে যেতে শুরু করে। ফলে বিমানের অ্যালটিটিউড কমতে কমতে গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলট বিমানের নোজ উপরের দিকে উঠিয়ে অ্যালটিটিউড বাড়াতে চেষ্টা শুরু করে, কিন্তু নোজ উপরের দিকে উঠাতেই অটো থ্রোটল ইঞ্জিনের পাওয়ার কম করে দেয়, যাতে বিমানের স্পিড 170 নট স্থির থাকে। অর্থাৎ যখন বিমানের ইঞ্জিন সবচাইতে বেশি পাওয়ার প্রডিউস করার প্রয়োজন ছিল, তখন অটো থ্রোটল ইঞ্জিনের পাওয়ার কমাতে শুরু করে। তাই এবার ককপিটে আবার গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলট বিমানের নোজ উপরের দিকে উঠিয়ে বিমানের অ্যালটিটিউড গেইন করতে চেষ্টা শুরু করে, কিন্তু বিমানের নোজ উপরের দিকে উঠাতেই বিমান তার স্পিড হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। এই ফ্রিফল ঠেকাতে পাইলট আবার বিমানের নোজ নিচের দিকে করার চেষ্টা শুরু করে, কিন্তু এমন করতেই বিমানের গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ম জোরে জোরে বাজতে শুরু করে আর বিমান দ্রুত মাটির দিকে পড়ে যেতে শুরু করে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমান রাওয়ালপিন্ডির একটি ছোট্ট গ্রামে হুসাইনাবাদে ক্র্যাশ করে। বিমানে থাকা 121 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার দুর্ঘটনাস্থলেই মারা যায়। এরপর বিমানের ইনভেস্টিগেশন শুরু হয় এবং ইনভেস্টিগেশনে দেখা গিয়েছে যে বিমান দুর্ঘটনার শুধু একটি কারণ নয়, বরং অনেক কারণ ছিল। বোজা এয়ারলাইন্স পাইলটকে সঠিক ট্রেনিং না করিয়ে বিমান উড়াতে দেওয়া, পাইলটের ঝড় বৃষ্টিতে বিমান ওড়ানোর অভিজ্ঞতা না থাকা, ক্যাপ্টেন পরিস্থিতিটা ভালো করে সিরিয়াসলি না নেওয়া, আরও ক্যাপ্টেন কো পাইলটের কথা না শোনা। এখানকার কোনটা সবচেয়ে আপনার কাছে এই বিমান দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বলে মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।